জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আমরা এখন চলে যাব আমাদের আহ, হ্যাঁ হয়ে বসে থাকলো। আচ্ছা, আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার 13 মনে হয়, না? চ্যাপ্টার 13-এ চলে যাব। আমাদের স্যাম্পলিং নিয়ে আমরা কথা বলছিলাম, এক্সেপ্টেড স্যাম্পলিং। আজকে পরের মেথড গুলা নিয়ে আমরা একটু আলোচনা করবো আর কি। তো বুঝতে পারছি না আমি শুধু ওই মাঝখানে কয়টা ক্লাসের রেকর্ডিং আপলোড করা নাই, গতকালকে ক্লাসের রেকর্ডিংও গতকালকে আপলোড করে দিয়েছি, একটু দেখে নিবা, ঠিক আছে? মানে আমরা শুধু মাঝখানে কয়টা ক্লাস নিয়েছিলাম ওগুলা রেকর্ডিং আপলোড করা নাই, বাকি সব আপলোড করা আছে। আচ্ছা, এই গত ক্লাসে আমি এই ফ্লো চার্টটা দেখিয়েছিলাম, মনে আছে? যে কোনো একটা স্যাম্পল আমরা টেস্ট করছি, প্রথমবার যেই ডিফেক্ট নাম্বার পাওয়া গেল সেটা যদি C1 থেকে কি হয়, ছোট হয়, তাহলে প্রথমে অ্যাকসেপ্ট করে ফেলবো। আর যদি না হয় তাহলে কি করব, দেখতে হবে C2 থেকে বড় কিনা। যদি C2 থেকে বড় হয় রিজেক্ট করে দিব, আর C2 থেকে যদি ছোট হয় তাহলে সেকেন্ড স্যাম্পল নিব, নিয়ে সেকেন্ড স্যাম্পলের অ্যানালাইসিস করে আমরা চেক করে দেখবো আদার এটা সিলেক্ট করা যায় বা অ্যাকসেপ্ট করা যায়। তো এই অঙ্কটাই আজকে আমরা করতে যাচ্ছি আমাদের মতো করে। তো এখানে দু রকম প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স চলে আসছে, ভালো করে যদি বুঝো। দেখো, একটা প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স এইভাবে আসছে যে আমরা যে অ্যানালাইসিসটা করছি এমন হতে পারে প্রথম স্যাম্পলে অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে, ঠিক কি না? প্রথম স্যাম্পলে একসেপ্ট হইতো, Accepted. আরেকটা হতে পারে প্রথম এবং দ্বিতীয় মিলে একসেপ্ট হবে। তার মানে এখানে লজিক্যাল ব্যাপার আসবে বা কন্ডিশনাল প্রবাবিলিটির ব্যাপার চলে আসবে। আর কন্ডিশনাল প্রবাবিলিটি মানেই কিন্তু আমরা যে প্রবাবিলিটি শিখেছিলাম সেই কথাটা আবার ধরে টান দিব। মানে এখানে প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, তার মানে রুলস অফ মাল্টিপ্লিকেশন, রুলস অফ মাল্টিপ্লিকেশন আসবে, যে আমাদের দুটোর মধ্যে কি গুণ করতে হয়, প্রথমটা এটা এবং এটা এন্ড, যেটাকে বলে আমরা গুণ করে আপনাকে দেখতে হয়, সেই জিনিসটা এখানে চলে আসবে। তো আমরা কোশ্চেনটা পড়ি, ডাটাগুলোকে দেখি, দেখে আমরা এটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। সো এখানে দেখো বলছে যে 3000টা একটা লট আছে, প্রথমবার নেওয়া হয়েছে কটা, 40টা, পরের বার নেওয়া হয়েছে 80টা। প্রথমবারে C1 হচ্ছে 10, সরি 1, আর C2 হচ্ছে 4। এখন এইখানে এই অ্যানালাইসিস অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আমাদের আসলে এই প্রবাবিলিটিটা কিভাবে একসেপ্ট করবো বা কিভাবে রিজেক্ট করবো। পরিষ্কারভাবে বুঝতেই পারছি, যদি প্রথমেই 0 পাওয়া যায় বা 1 পাওয়া যায় কি করব, অ্যাকসেপ্ট করবো স্যার। একসেপ্ট করে ফেলবো। কিন্তু যদি তার থেকে বেশি হয় আমরা সেকেন্ড তাহলে বারটা স্যার একটা করবো, তাই তো? না, ওই অঙ্কটা না, সরি সরি, অঙ্কটা এখান থেকে শুরু, আমি সরি এখান থেকে শুরু। প্রথমেই আমরা একসেপ্ট করব কখন, যদি C1 এর ভ্যালু পরিমাণ পর্যন্ত, মানে আপ টু C1 পর্যন্ত পাওয়া যায়, লাইক 0, 1, 2, এটা হলে প্রথম লটে আমি কি করব, এই যে কথাটা পড়ে ফেলো, এভাবে আমি সিলেক্ট করে ফেলবো। আর সেকেন্ড লটের ক্ষেত্রে কখন আসবে, যদি C3 পেলাম, তাহলে দেখতে হবে D2 তে কত পাচ্ছি। প্রথম লটে আমি পেলাম, বুঝি একটু বুঝাই বলি, হ্যাঁ, প্রথম লটে আমি D1 পেলাম, D1 এর ভ্যালু পেলাম 3, তার মানে প্রথম লটে রিজেক্টেড, কিন্তু এটা C2 থেকে কি ছোট, C2 থেকে কি এটা ছোট, তার মানে আমরা সেকেন্ড স্যাম্পল নিতে পারি, ঠিক আছে? তাহলে সেকেন্ড স্যাম্পল নিলাম, নেওয়ার পরে আমাদের দুটো কনসিকোয়েন্স হতে পারে, যে প্রথমে তো 3টা আছেই, আর পরের বার একটা হতে পারে, পরের বার 0টা পেলাম, তাহলে এই লটটা একসেপ্ট হবে না, দুটো মিলে 4-এর কম। জি স্যার। সিমিলারলি আরেকটা হবে, সেটা কি 3 আর 1। 3 আর 1, হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, 3 আর 1, 3 আর 1। আচ্ছা, সিমিলারলি আবার যদি হয় প্রথম লটে এরকমও তো হতে পারে, D1 এর ভ্যালু হচ্ছে 4, সেটাও কিন্তু C2 থেকে ছোট বা C2 সমান, মানে ছোট বলা যাবে না, সমান। তার মানে এখানেও একটা কনসিকোয়েন্স হতে পারে যে পরের লটে, মানে সেকেন্ড লটটাকে আমরা ড্র করতে পারবো, পরের লটে যদি 4 আর 0 হয় তবে একসেপ্ট হবে, 4 আর 1 হলে একসেপ্ট হবে, না হবে স্যার। না কিন্তু। এই কনসেপ্টটাই এখানে কিন্তু আমরা কনসিডারেশন রাখবো আমরা যখন অঙ্কটা করব। আমি এই ডাটাগুলো লিখে নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের কোশ্চেন, মানে যে ফ্লো চার্টটা আছে সেখানে আমরা চিন্তা করব। হ্যাঁ, এই যে এই কথাটা আমি একটু আগে বললাম, এখানে সব লিখে দেওয়া আছে। চলো আমরা একটু ইয়েতে চলে যাই আমাদের, তাহলে এইখানে এই কথাগুলা লেখা আছে পাশে থাকুক।
আর আমরা এখন এই কথার সাপেক্ষে আমাদের কোশ্চেনে যা ছিল সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। কোশ্চেনে বলা ছিল N1 এর ভ্যালু, প্রথমে লটের ভ্যালু দেওয়া ছিল সেটা হচ্ছে 3000, যেটা যদিও কোশ্চেনের হিসাবের জন্য লাগে না। তারপর N1 এর ভ্যালু দেওয়া ছিল সেটা হচ্ছে 40, N2 এর ভ্যালু দ্যাট ইজ 80, আর C1 এর ভ্যালু দ্যাট ইজ 2, 2, C2 এর ভ্যালু দ্যাট ইজ 4। 4. এই চার পাঁচটা ইনফরমেশন আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমরা এখন ফ্লো চার্ট নিয়ে কাজ করি। প্রথমে তাহলে দেখো এই ফার্স্ট লটের ক্ষেত্রে আমরা যে সেকেন্ড লট নিয়ে চিন্তা করি, ফার্স্ট লটে এমন হতে পারে সরাসরি অ্যাকসেপ্ট হবে। কখন অ্যাকসেপ্ট হবে বলতো? ফার্স্ট লটে D1 অ্যাকসেপ্ট হবে। less than equals of C1. এক্স্যাক্টলি, D1 লেস দেন ইকুয়াল টু C1, মানে যেটাকে আমরা প্রবাবিলিটির ভাষায় যদি বলি, প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স ফর দা, আমি যদি এটাকে 1 লিখি জাস্ট মানে হিসাবের জন্য আমরা এইভাবে /1 লিখলাম, জানি না কি এখানে কিভাবে লিখেছে, এখানে মনে হয় প্রাইম 1 লিখেছে। এটা যদি বলি তার মানে কি প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স 0, যদি 0টা হয় ইট উইল বি অ্যাকসেপ্টেড ফর দ্য ফার্স্ট লট। প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স যদি দুটা 1, রিজেক্ট পাওয়া যায় সেটাও অ্যাকসেপ্টেড। আরটা কি 2, sir. 2। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট লটে অ্যাকসেপ্টেড। বুঝতে পারছি কিনা এটা কিভাবে এসছে? C1 এর সাথে কনসিডার করে আমরা দেখছি ফার্স্ট লটে আমরা একবার D1 এর ভ্যালু 0 পেতে পারি, সেক্ষেত্রে C1 কে কনসিডার করে আর এই ফ্লো চার্টকে কনসিডার করে আমরা সিদ্ধান্ত নিতে পারি ডেফিনেটলি ইট উইল বি অ্যাকসেপ্টেড। সিমিলারলি D1 এর ভ্যালু পেলাম 1, সেক্ষেত্রে ওই প্রথম কন্ডিশনে স্যাটিসফাই করে ইয়েস হচ্ছে, এগেইন অ্যাকসেপ্টেড, আবার 2। এই তিনটার প্রবাবিলিটি আমার প্রথম লটে যোগ করে দেখতে হবে। এখন যদি প্রথম লট রিজেক্ট হয়ে যায়, প্রথম লটে কখন রিজেক্ট হবে? যদি এই এই অঙ্কের সাপেক্ষে সেটা কত, সেটা যদি আমরা 3 পাই, D1 এর ভ্যালুটা কত পাই? যদি 3 পাই, যেহেতু C1 এর ভ্যালু 2, যদি D1 এর ভ্যালু 3 পাই, এই যে 3 যেটা আমি একটু আগে লিখলাম, এই যে 3 পাই, তাহলে 3 পেলে সেই থিটাকে কম্পেয়ার করে দেখবো যেটা D2 বা C2 এর সাপেক্ষে তার কোরিলেশন কেমন। দেখো আমি যদি D1 এর ভ্যালু লিখি এরকম যে D1 এর ভ্যালু পেলাম আমরা 3, D1 এর ভ্যালু পেলাম 3, তাহলে আমরা এরকম বলতে পারি কিনা সেক্ষেত্রে আমাদের পরের যে কন্ডিশনটা, যেটা এই যে সেকেন্ড কন্ডিশন, যেটা ইজ D1 ইজ গ্রেটার দেন C2, দেখতে পাচ্ছি কি? জি স্যার। না, এটা তো নো, এখানে ইয়েস হবে না, নো নো দেখতে হবে পাচ্ছি, নো হবে। যেমন D1 এর ভ্যালু 3 আর C2 এর ভ্যালু 4, তার মানে এটা ইয়েস না, এটা নো। ইয়েস হলে সরাসরি, মানে D1 এর ভ্যালু যদি 5 পেয়ে যায় তার মানে দুটো মিলেই তো বেশি, তার মানে আগেই বাদ, সেকেন্ড স্যাম্পলও দরকার নেই, আগে রিজেক্ট করে দেবো। কিন্তু যদি আগে রিজেক্ট না করি, D1 এখন যেটা পাচ্ছি 3 গ্রেটার দেন 4, সেটা আসলে নো। সো আমরা কি করব? সেকেন্ড লটকে কনসিডারেশনে নিয়ে আসবো এবং সেকেন্ড স্যাম্পল লট বলছি, সেকেন্ড ট্রায়ালকে লট নিয়ে আসবো এবং সেকেন্ড ট্রায়ালে হিসাব করে দেখব প্রথমবারে যে ডিফেক্ট সংখ্যা, দ্বিতীয়বারে যে ডিফেক্ট সংখ্যা, সেই দুটো C2 থেকে বড় হয় কিনা। এখানে আসলে কি আহ বড় যদি হয় তাহলে কি হবে? রিজেক্ট। রিজেক্ট হবে। আর যদি বড় না হয়ে ওটা সমান পর্যন্ত যায়, মানে অন্তত বড় বোঝাচ্ছে না, তার মানে কি তখন আমরা একসেপ্ট করে নিব। তার মানে দেখো আমরা সেকেন্ড লটে এই যে এইবার আমরা এই যে এই অংশগুলাকে আমি একটু ইন্ডিকেট করে দিই, এগুলা কি বিভিন্ন D2 এর ভ্যালু, পসিবল ভ্যালু। আমরা তো প্রবাবিলিটি বের করছি, তাই না? প্রবাবিলিটি করাচ্ছি আবার ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে এমন হতে পারে D1 এর ভ্যালু অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে 3, আর D2 পেলাম 0, তাহলে কি লট উইল বি অ্যাকসেপ্টেড। তারপরে D1 এর ভ্যালু 3 আছে, D2 এর ভ্যালু 1, সেটাও C2 থেকে বড় না, এগেইন লট উইল বি অ্যাকসেপ্টেড। আবার D1 এর ভ্যালু আমরা 4 পেয়েছি, D2 এর ভ্যালু যদি 0 পাই সেটাও কি অ্যাকসেপ্টেড। তাহলে বুঝতে পারছি কিভাবে আমরা লটটাকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করছি। এই আমি ডাটা দিয়ে, আমি ফ্লো চার্ট দিয়ে বুঝিয়ে দিলাম, কারণ গত ক্লাসে এটা বোঝাতে পারতাম কিন্তু খুব তাড়াহুড়া করা লাগতো, এত ঠান্ডা মাথায় না, কারণ এখন আবার হিসাবগুলো দেখাবো, হিসাবগুলোর মধ্যে আরো বোঝার ব্যাপার আছে এবং ডাবল স্যাম্পলিং এর অঙ্কগুলা অনেক লেন্দি অঙ্ক, অনেক লেন্দি যদি হাতে করতে হয়। ঠিক আছে, আমাদের পরীক্ষায় আসতো একটা অঙ্ক 35 মার্ক। 35 মার্কের শুনে আবার কম ইয়ে হলো না, কারণ আমাদের কুয়েটে হচ্ছে 210 পরীক্ষা হয়। তো 210 পরীক্ষা হলে 35 মার্ক পার সেট, মানে আধা ঘন্টা সময় পাওয়া যায়।
সো এবার ফিরে আসি অঙ্কটার মধ্যে, এবার আমরা কাজ করব। দেখো আমরা অলরেডি প্রবাবিলিটি অফ, দেখো এটা লিখেছে, দেখো এই যে অংশটা খেয়াল করো, প্রবাবিলিটি অ্যাকসেপ্টেন্স ফর দা ফার্স্ট স্যাম্পল। দেখো তো আমাদের জন্য প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স ফর দা ফার্স্ট স্যাম্পল কোনটা হবে? এই অঙ্কটা সাপেক্ষে এই লাইনটা হবে না? জি স্যার। এটা আমরা বুঝতে পেরেছি। আর পরেরটা নিয়ে আমরা এখন একটু পরে কথা বলবো, ওই যে উপরে লেখাগুলো থাকবে ওইটা আমাদের কাজে লাগবে। আমরা এখন কি করব, সে আগের মতো প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স বের করব বেসড অন দা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর সাথে আমাদের একটা র্যান্ডমলি কিছু প্রবাবিলিটি ফ্র্যাকশন নন কনফার্মিং ধরে নিব, সেটা লাইক 0.01 0.05 এরকম র্যান্ডমলি কিছু ভ্যালু নিয়ে বের করব। দেখো তো ওই যে আমরা উপরে যে লাইনটা লিখেছি আর এই লাইনটা যে মিলে যাচ্ছে, প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স ফর দ্য ফার্স্ট ট্রায়াল, যেটা এটা কি একই জিনিস না? মিলে গেল। জি স্যার। এটাকে এখন আমরা কি করব, হিসাব করব। দেখো তো মনে আছে কিনা, ফার্স্ট ট্রায়ালে আমাদের এন এর মান কত ছিল? এনসিআর যদি 0 বলি, স্যার। এন এর মান 40, স্যাম্পল সাইজ 40, জি স্যার। N1 এর মান 40। আর আমাদের কি হতে পারে, আর এর মান 0 হতে পারে, আর এর মান 1 হতে পারে, আর এর মান 2 হতে পারে। মানে আর মানে এখানে রিজেক্ট বলছি, যেটাকে আমরা আমাদের ফ্র্যাকশন নন কনফার্মিং যে সংখ্যাটা সেটাকে বলছি। তার মানে নন কনফার্মিং মানে আর বলছি এখানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এই এই জিনিসটাকে এখন আবার আজকে বোঝানো লাগবে? আমরা গতকালকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কিন্তু খুব সুন্দর ডিটেইলস করে বলেছি, জি স্যার। আজকে অতটা লাগবে না। আজকে লাগার কথা না। ঠিক আছে, তাহলে এটা আমরা হিসাব করে আমরা কিন্তু প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স ফর দ্য ফার্স্ট ট্রায়ালে এরকম কয়েকটা ডাটা বের করতে পারি, ঠিক কি না? মানে 0.05 এর জন্য একবার বের করলাম, 0.07 এর জন্য একবার বের করলাম, এরকম করে অনেকবার বের করতে পারি। এবার আমরা বের করব যে সেকেন্ড ট্রায়াল। দেখো আমরা আগেই বলেছি D1 এর ভ্যালু যদি এখান হিসাবে ফর্মুলা অনুযায়ী, ওই যে আমাদের ফ্লো চার্ট অনুযায়ী, ফ্লো চার্টে আবার ফিরে যাই, ফ্লো চার্ট অনুযায়ী যদি 4 এর থেকে বড় হয়, 4 এর থেকে বড় হয়, তাহলে এই যে সেকেন্ড এই স্টেপটা দেখো, D1 এর ভ্যালু যদি কি হয়, এই যে এটা খেয়াল করো, D1 এর ভ্যালু যদি 4 এর থেকে বড় হয়, এটা কত, ম্যাক্সিমাম 4, এটা যদি 4 এর থেকে বড় হয় তাহলে কি প্রথমেই লট রিজেক্ট করে দিব না? জি স্যার। আচ্ছা, আর একসেপ্ট করব কখন? যদি D1 আর D2 এর ভ্যালু মিলে C2 থেকে কম। C2 থেকে বেশি। বেশি হয়, কম হয় স্যার। কম। C2 থেকে কম হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম হয়, কম হয়, ঠিক আছে ঠিক আছে, কম হয়, কম রেশিও হলে রিজেক্ট হয়ে যাবে, ঠিকই আছে। এখানে আমি ভুল করে ফেলেছিলাম। তো যাই হোক, এখন আমরা তাহলে সেকেন্ড লটের ক্ষেত্রে চিন্তা করি। সেকেন্ড লটের ক্ষেত্রে মানে তাহলে সেকেন্ড লটের স্যাম্পল সাইজ কত? 80 স্যার। 80, এটা মনে রাখতে হবে। আর আমাদের D1 আর D2 মিলে কত হতে পারবে ম্যাক্সিমাম? 3 D1 or এ 4। 3 আর 4, তাহলে এখানেও এর ভিতরে কিন্তু পারমিউটেশন কম্বিনেশন চলে আসছে। খেয়াল করো আমি একটু আগে দেখিয়েছি, দেখো 3 আর 4 হতে পারে, তার মানে কি 3 তো মিনিমাম, 3 প্লাস 0, অথবা কি হতে পারে 3 প্লাস 1, অথবা 4 প্লাস 0, এই তিনটার বাইরে কোনোটা হবে না। বুঝতে পারছি? এই যে উপরে যে তিনটা, এই তিনটার বাইরে হবে না। সেই কথাটা এখানে খুব সংক্ষেপে লিখেছে, দেখো D1 এর ভ্যালু 3, D2 এর ভ্যালু 0, তার মানে প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স ফর দ্য সেকেন্ড ট্রায়াল, এই যে দুটা 1 দেওয়া মানে কি, এটা ডাবল প্রাইম, মানে সেকেন্ড ট্রায়াল D1 এর ভ্যালু 3, D2 এর ভ্যালু 1, মানে বুঝতেই পারছো এখানে দুটো কন্ডিশন আছে, এবং এটা কি তাহলে ডিপেন্ডেন্ট। 3 যদি হয় পরেরটা 0 হতে হবে, ডিপেন্ডেন্ট, তার মানে এখানে কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইমপ্লিমেন্ট করব, কিন্তু দুটোর জন্য গুণ করে দিব। কিভাবে সেটা একটু পরে দেখতে পাচ্ছি। একটু খেয়াল করো তো, D1 এর স্যাম্পল সাইজ যেন কত ছিল? স্যার 40। 40, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরে ওই যে এই লাইনটা দেখো, D1 এর ভ্যালু 3, D2 এর ভ্যালু 1, তার মানে প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স ফর সেকেন্ড ট্রায়াল D1 এর ভ্যালু 3, D2 এর ভ্যালু 1 হয়ে গেল। আর থার্ডটা দেখো, D1 এর ভ্যালু 4, D2 এর ভ্যালু 0, এই যে এটা। তাহলে কি এই তিনটে লাইনকে এখন বুঝতে পারলাম? অন্তত এই লাইনটুকু বুঝতে পেরেছি কিনা, যে উপরে যেটুকু বুঝলাম এতক্ষণ ধরে আসলে এটাই বুঝতে চাচ্ছিলাম। স্যার। হ্যাঁ স্যার। স্যার D1 তো 2 ও হইতে পারে। কত হতে পারে? ও না স্যার, 2 হলে তো অ্যাকসেপ্ট হয়ে যাবে। 2 হলে তো অ্যাকসেপ্ট হয়ে যাবে, এই 2 যে তো অলরেডি হিসাব করে বুঝতে ফেলেছে, এই পারছি। যে 2টাই যেখানে হিসাব করেছে, এই যে। আমরা কি ফ্লো চার্টে আবার যাব, না বুঝতে না পেরেছি? স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম হবে C1 পর্যন্ত, C1 এর বেশি হলেই আমরা সেকেন্ড ট্রায়াল করতে পারি। কখন ট্রায়াল করতে পারে? যদি সেটা C2 থেকে ছোট হয়, মানে না সরি, D1 আর D2 এর ভ্যালু C2 থেকে ছোট হয়, এইভাবে। তাহলে এখন দেখো আমরা তিনটা প্রবাবিলিটি বের করব। কোনটা কোনটা কোনটা? টোটাল সেকেন্ড ট্রায়ালে
টোটাল সিলেক্ট হওয়ার চান্সেস কয়টা? 3টা না? 3টে। জি স্যার। একটা হচ্ছে কি প্রবাবিলিটি অফ সেকেন্ড ট্রায়াল D1 এর ভ্যালু 3 আর D2 এর ভ্যালু 0। তাহলে কিভাবে করব দেখো, আমরা D2 এর ভ্যালু কত ধর, মানে ফার্স্ট ট্রায়ালের জন্য এটুকুর জন্য এটুকু লিখছি। দেখো ভালো করে মিলাও, বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলো। এখানে ফ্র্যাকশন নন কনফার্মিং কত ধরা হয়েছে, পি এর ভ্যালু কত ধরা হয়েছে, স্মল পি 0.05 ধরা হয়েছে, অ্যাজাম করে নেওয়া হয়েছে। তাহলে এন সি আর আর এর মান 3, পি টু দি পাওয়ার 3 আর 1 মাইনাস পি টু দি পাওয়ার n মাইনাস 3। বুঝতে পারছি? জি স্যার। আর তার সাথে গুণ করব সেকেন্ড ট্রায়ালে আমাদের n এর মান কত ছিল, 40, 80। সরি 80। তো এখানে কিন্তু 0, এটা একটা। আবার এর পরে এই যে এই অংশটা যদি করি, সেকেন্ড, আমার কাটসারটা দেখা যায় কিনা আমি জানি না, এই জি স্যার। অংশটা যদি করি তাহলে এখানে সবই ঠিক থাকবে, এই অংশটা ঠিকই থাকবে। এখানে 80 জায়গায় 1 আসবে, আর এখানে 1 আসবে, এখানে 79 আসবে। বুঝাতে পারলাম কিনা? জি স্যার। তাহলে সেটা পরের লাইনটা একটু দেখি চলো। এই যে এই অঙ্কটা অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং এর যে অঙ্কটা, আমি যখন ফার্স্ট গভর্নমেন্ট পরীক্ষা দেই আইপির, সেটাতে একটা পোস্ট ছিল, সেখানে আবার পরে আমাদের বিএফটি তে আমাদের একজন কলিগের হয়ে যায়, ঠিক আছে। পরে উনিও জব ছেড়ে দিয়ে ইউএসএ চলে গেছেন যদিও। তো ওই অঙ্কটা ওই সময় এসেছিল ডাবল স্যাম্পলিং এর, এবং আমার থিসিসটা এটার উপর হওয়ার কারণে এই অঙ্কটা আমার মনে আছে, আমি খুব ভালো মতো পেরেছিলাম, ঠিক আছে, কারণ এটার অটোমোশন করেছিলাম আমরা ইউজিং ম্যাটল্যাব। ঠিক আছে, আমি একটু পরে দেখাবো। তো যাই হোক, এবার খেয়াল করো, এই দ্বিতীয়টাকে আমরা বুঝতে পারলাম কিনা, না বুঝি নাই? আমার মনে হয় বুঝে ফেলেছি। জি তাহলে স্যার। তৃতীয় লটের ক্ষেত্রে কি হবে, এখানে D1 এর ভ্যালু 4 আর D2 এর ভ্যালু 0। তাহলে দেখো D1 এর ভ্যালু 4 যদি হয় তাহলে 40, আর এখানে হবে 4, আর এখানে হবে 0.05 টু দি পাওয়ার 4, 1 মাইনাস 0.040 মাইনাস 4। বুঝতে পারছি? আর এখানে কি জি। হবে, 40 আর 80 0, 0। 0 0, আর এখানে 1 মাইনাস 0.05 টু দি পাওয়ার 80। যেটা বললাম এখন একটু মিলিয়ে দেখি, এই যে সেটা সেই লাইনটা। তাহলে এই তিনটাকে যোগ করলে আমরা একটা ফ্র্যাকশন নন কনফার্মিং, মানে প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স পেলাম ফর দা সেকেন্ড ট্রায়াল। ফর দা কি সেকেন্ড ট্রায়াল? বলো তো এখানে আমার ফ্র্যাকশন নন কনফার্মিং কয়টা? 0.05 এর জন্য এতক্ষণ বের করলাম। একটা ডাটা নিয়ে কি আমরা বের করতে পারবো, মানে ওসি কার্ভ ড্র করতে পারবো? না স্যার। করা যাবে না। অ্যাটলিস্ট 4টা ডাটা নিতে হয়। 4টা ডাটা নিতে গেলে বুঝতেই পারছো কি হবে, অনেক টাফ হয়ে যাচ্ছে, তাই না? তো এখন যেটা করতে পারি আমরা, আবার আরেকটা কাজ করতে পারি। সেটা কি, আরেকটা ট্রায়াল দিতে হবে, হয়তো প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স ফ্র্যাকশন নন কনফার্মিং 0.07 ধরে, এরকম করে করে আমরা কয়েকটা নিয়ে বের করতে পারি। তাহলে বলো যে প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স যেটা, এই পার্সেন্টের জন্য ফার্স্ট ট্রায়ালে আমরা কত পার্সেন্ট পেলাম, 67%, তাই তো? মানে জি স্যার। ফার্স্ট ট্রায়ালে আমরা পেয়েছিলাম এই যে এইখানে 67%, এই যে 67.67%, মানে 67.8% পেয়েছি। আর সেকেন্ড ট্রায়ালে পেলাম কত, 1% 0. এরকম, 1% এরকম, 0.1%। 100 দিয়ে ভাগ করো, 0.1%। তাহলে সরি সরি এইটা না, সরি সরি সরি, এখানে 1.74%, এটা এটা আমি ভুল বলে ফেলেছি। এইটা ফার্স্ট ট্রায়ালে পেয়েছি 67%, সেকেন্ড ট্রায়ালে পেয়েছি কত, 1.74%। তাহলে দুটোকে যোগ করলে কত পাবো, 69%, তাই তো? জি স্যার। তাহলে আমাদের এখানে ওসি কার্ভে আমাদের দুটো ইয়ে থাকবে, একটা হচ্ছে ফার্স্ট ট্রায়ালে অ্যাকসেপ্টেড পসিবিলিটি, আর দুটো মিলে অ্যাকসেপ্টেড পসিবিলিটি, ঠিক আছে? তা আমরা কিন্তু আবার বলছি এখানে অনেকগুলা অ্যানালাইসিস করতে হবে, অনেকগুলা বলতে কয়েকবার বিভিন্ন ফ্র্যাকশন নন কনফার্মিং নিয়ে হিসাব করতে হবে, করে বের করতে হবে। তো এই কাজটা হাতে করাটা নিয়ে ইম্পসিবল, মানে যদি অঙ্ক পরীক্ষায় আসে। তো এখানে পরীক্ষাতে আমরা যেটা করি পার্শিয়ালি আমরা দেই, হ্যাঁ। তো দেখো আমরা কি করব, এই যে ওসি কার্ভে আমাদের বুঝতেই পারছি এইটা থেকে ওভারঅল যেটা প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স, এটা তো কম্পারেটিভলি একটু ছোট, তাই না? ফার্স্ট জি ট্রায়ালে স্যার। যেটা ছোট। তো এইভাবে আমরা দেখো, আমি পুরোটা এখানে ডিটেইলস করে এইভাবে আঁকা নাই, ভালো করে যে বোঝার জন্য বলছি। ফার্স্ট ট্রায়ালে আমাদের এই কার্ভটা হবে, আর সেকেন্ড ট্রায়ালে কার্ভ হবে কোনটা, এইটা। বুঝতে পারছি?
এটা হচ্ছে এইভাবে আমরা কিন্তু আঁকতে পারি। এখন এই যে হিসাবটা, এটা বুঝতেই পারছো নিয়ারলি ভেরি ভেরি টাফ, হাতে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এটার অটোমেশন আমরা করতে পারি। তো অটোমেশন করার আগে আমরা আরেকটা সিকোয়েন্সিয়াল একটা স্যাম্পলিং এর ব্যাপারে চলে যাব। আচ্ছা, মানে চলে যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখি। হ্যাঁ, আমার মনে হয় ভিডিওটা তোমাদের দেখলে আরো বুঝতে পারবে, এতক্ষণ যা বুঝালাম সেটা খুব সহজে আরো ভালো মতো বুঝতে পারবে। তো আমি আমার যে থিসিসের যে অংশটা, তার একটা অংশ হচ্ছে এই এক্সেপ্ট স্যাম্পলিং নিয়ে কাজ করা। একটা খালিশপুর, খুলনা খালিশপুরে একটা জুট মিল ছিল, ওই জুট মিলের কিছু ডাটা নিয়ে আমরা কাজ করেছিলাম যে এক্সেপ্টেড স্যাম্পলিং প্ল্যানের একটা মডেল বানিয়ে দেওয়ার জন্য। আমি ওটা একটু তোমাদেরকে শেয়ার করছি। একটু আমি এটা ভিডিওটা অফ করে দিচ্ছি।